আচ্ছা, আজকে মেইনলি অটোমেশনের ক্লাস হবে, মানে ফ্রি মাস্টার ক্লাস, যেটা ইনিশিয়াল লেভেলে দুটো ম্যানুয়াল টেস্টিং এর উপরে বেস করে ক্লাস অলরেডি কমপ্লিট হয়েছে। আজকে এবং নেক্সট 22 তারিখে মেইনলি অটোমেশনের উপরে আমরা ফ্রি মাস্টার ক্লাসের যে বাকি ক্লাসগুলো আছে সেগুলা কন্টিনিউ করব। আচ্ছা, আর এই এই মাস্টার ক্লাসে মেইনলি আমরা এই জায়গায় অটোমেশনের জন্য পাইথন এবং প্লেরাইট এই টেক স্ট্যাকটা ইউজ করতেছি মেইনলি। এই বিষয়ে মেইনলি আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করব। আচ্ছা, ইনিশিয়াল লেভেলে আমরা যেটা শুরু করব সেটা হলো অটোমেশন টেস্টিং যেহেতু করব, তার আগে অটোমেশন টেস্টিং কি বা এর ইম্পর্টেন্স সম্পর্কে আমরা একটা শর্ট ডিসকাশন করে নিই, তাইলে মেইনলি সবার জন্য বুঝতে সুবিধা হবে। এবং আশা করি অনেকেই এই সম্পর্কে আইডিয়া আছে, যারা মেইনলি কিউ সেক্টরে টুকটাক কাজ করেন অথবা অটোমেশন সম্পর্কে টুকটাক আইডিয়া আছে তারা। আচ্ছা, অটোমেশন মেইনলি হলো কোন একটা মানে ফিচারকে সেটা ম্যানুয়ালি টেস্টিং করার পরিবর্তে সেটা কোন একটা অটোমেশন টুলস বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিষয়টাকে পারফর্ম করা, এক্সিকিউট করা এবং সর্বশেষ একটা রেজাল্ট বের করা, যার মাধ্যমে মেইনলি একটা সিস্টেমের ফাংশনালিটি কি অ্যাজ এক্সপেক্টেড কাজ করতেছে কিনা সেটা আইডেন্টিফাই করা হয়। মেইনলি টেস্টিং এর ক্ষেত্রে দুইটা হাই লেভেল টাইপস আছে, একটা হলো ম্যানুয়াল টেস্টিং আর একটা হলো অটোমেশন টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং মেইনলি হলো যেই কোন একটা হিউম্যান যখন একটা ফিচারকে ম্যানুয়ালি ভেরিফাই করে, সে ফিচার রিকোয়ারমেন্ট অনুসারে সকল সিনারিও গুলাকে পারফর্ম করে এবং সে ভ্যালিডেট করে যে রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাজ এক্সপেক্টেড কাজ করতেছে কিনা ফিচারটা। এবং এই সেম বিষয়টাই যখন ম্যানুয়ালি না করে কোন একটা অটোমেটেড টুলস এর মাধ্যমে করা হয়, সেটাকে মেইনলি অটোমেশন টেস্টিং বলা হয়। এখন অটোমেশন টেস্টিং কেন করা হয় বা এর ইম্পর্টেন্স কি সেটা অবশ্যই জানতে হবে, কারণ যেহেতু ম্যানুয়ালি করা যায় তাহলে সেই বিষয়টা অটোমেটেড কেন করার দরকার। মেইনলি অটোমেশন টেস্টিং এর যে ইম্পর্টেন্স সেটা যদি আমরা দেখি, সেটা হলো কোন একটা টেস্ট সেটা ম্যানুয়ালি করতে একটু টাইম লাগে, এবং সেটা মেইনলি ফিচারের কমপ্লেক্সিটি, তারপরে ফিচারটা কত বড়, এই বেশ কিছু বিষয়ের উপরে বেস করে টাইম লাগে আর কি, হিউম্যান যদি কোন একটা ফিচারকে ম্যানুয়ালি টেস্ট করে। কিন্তু সেটা যদি অটোমেশনের মাধ্যমে করা হয় সেই ক্ষেত্রে অনেক ফাস্টার এবং অ্যাকুরেটলি বিষয়টাকে ভ্যালিডেট করা হয়। কারণ সাধারণত যখন কোন একটা কিউ ইঞ্জিনিয়ার বা কোন একটা মেইনলি হিউম্যান যখন সে একটা ফিচারকে টেস্ট করবে, এটার যদি একটু কমপ্লেক্স হয় এবং অনেক রিপিটিটিভ স্টেপ থাকে, সেগুলো পারফর্ম করার সময় অনেক হিউম্যান এরর হওয়ার একটা পসিবিলিটি থাকে। অনেক সময় একটা মনোটোনাস ভাইব চলে আসে, সেই ক্ষেত্রে হিউম্যান এরর হইতে পারে। যার কারণে এই বিষয়গুলোকে ইমপ্রুভ করার জন্য মেইনলি অটোমেশন টেস্টিংটা একটা বেস্ট অল্টারনেটিভ। মেইনলি হলো এটা অটোমেশন টেস্টিংটা সেম টেস্টই করে যেটা ম্যানুয়ালি করা হয়, বাট সেটা হলো অটোমেটেড কোন একটা টুলস এর মাধ্যমে করা হয় আর কি। এবং এটার যদি মেইন আমরা মানে ইম্পর্টেন্স দেখি, সেটা হলো ফাস্টার, মানে অনেক ফাস্ট এক্সিকিউট করে এবং রিপোর্ট পাওয়া যায়। তারপরে রিলায়েবল, রিইউজেবল, মানে হলো একটা অটোমেশন স্ক্রিপ্ট বা অটোমেশন ফ্রেমওয়ার্ক যদি কমপ্লিট করা হয় কোন একটা ফিচারের উপরে বা একটা অ্যাপ্লিকেশন সিস্টেমের উপরে, তাহলে সেটা কিন্তু একবার না, সেটা কন্টিনিউয়াসলি প্রতিবারে রিইউজ করা যাবে। এবং রিইউজেবল এর মাধ্যমে এই ক্ষেত্রেও কিন্তু অনেক টাইম সেভ হবে। তারপরে হলো অ্যাকুরেসি, যেটা বিষয় যে কোনো একটা হিউম্যান যদি একটা বিষয় পারফর্ম করে, সেক্ষেত্রে হিউম্যান ইরর, মনোটোনাস ভাইব চলে আসতে পারে এবং এই ক্ষেত্রে মিস্টেক হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেমন অনেক সময় একটা বিষয়কে যদি অল্প সময়ের ভিতরে ভ্যালিডেট করতে হয়, সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক মানে ফাস্ট বা তাড়াহুড়ো করতে যায়, সেক্ষেত্রে হিউম্যান এরর হওয়ার একটা হাই পসিবিলিটি থাকে। কিন্তু অটোমেশন টেস্টিং এ যেটা হয় যে অল্প সময়ের ভিতরেই কিন্তু টেস্টিংটা পারফর্ম করে একটা অ্যাকুরেট রিপোর্ট পাওয়া যায়, টাইম সেভ হয় এবং এই যে যেই বিষয়টা বললাম যে রিডিউস হিউম্যান এরর, এবং সর্বশেষ যেটা যে সাপোর্ট এক্সিকিউশন অফ রিপোর্টেড টেস্ট কেসেস, মানে যে টেস্ট কেস গুলোর উপরে অটোমেশন পারফর্ম করা হয় সেটার এক্সিকিউশন এবং রিপোর্ট এইসব বিষয়ে প্রপার ডকুমেন্টেড ওয়েতে পাওয়া যায়। এরপরে অটোমেশনের বেশ কিছু কমন টুলস আছে, মেইনলি
বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মেইনলি অনেকগুলো পপুলার টুলস আছে। এর ভিতরে মেইনলি প্লেরাইট, তারপর সেলেনিয়াম, এপিএম, সাইপ্রেস, এইসব বিষয়গুলো মেইনলি কারেন্টলি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বা অটোমেশন টুলস আমরা বলতে পারি। তো আমরা মেইনলি প্লেরাইট এবং পাইথন এই কম্বিনেশন অটোমেশনটা কন্টিনিউ করব। এর যে যদি কারণ হিসেবে আইডেন্টিফাই করি সেটা হলো কারেন্টলি প্লেরাইট যে ফ্রেমওয়ার্কটা বা যে লাইব্রেরিটা আছে এটা মেইনলি অন্যান্য যেই ফ্রেমওয়ার্ক আছে যেমন সেলেনিয়াম, তারপরে সাইপ্রেস, এইগুলোর তুলনায় অনেকটা লাইট ওয়েট, ফাস্টার এবং আরো বেশ কিছু ফিচার আছে। এগুলো মেইনলি আমরা অনলাইন ডিসকাশন করব। কিন্তু ইনিশিয়াল লেভেলে যদি বলি যে এই প্লেরাইট কেন পিক করা হয়েছে, এর মেইন কারণ হিসেবে বলা যাবে যে এটা মেইনলি ইজি সেটআপ এবং কুইকলি ইনিশিয়েট করা যায় এবং লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্ক। যেমন এইটা সাধারণত আমরা যখন এক্সিকিউশন করব হ্যান্ডস অন তখনই বিষয়টা বুঝতে পারবো যে কেউ যদি সেলেনিয়াম অথবা প্লেরাইট এই দুটো পাশাপাশি ভাবে এক্সিকিউট করে সেই ক্ষেত্রে বুঝতে পারবো যে কোনটা বেশি ফাস্টার এক্সিকিউট হয়, তারপরে কোনটা বেশি লাইট ওয়েট, এবং সেট আপ করার যে বিষয়টা আছে প্রজেক্ট সেট আপ সবকিছু মেইনলি প্লেরাইটে অনেকটা লাইট ওয়েট। এটা আমরা দেখবো মানে ইনিশিয়াল লেভেলে একটা বেসিক সেট আপ কিভাবে ইনিশিয়েট করতে হয় সেটা আমরা দেখবো, তখন অনেকটা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে মেইনলি ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং সম্পর্কে আমরা ডিটেইলস ওরকম আলোচনা করার তেমন কিছু নাই, কারণ মোটামুটি কিউএ সেক্টরে যদি কেউ টুকটাক বিষয়ে কি করে আইডিয়া থাকার কথা সবারই। মেইনলি ম্যানুয়াল টেস্টিং এ যে বিষয়টা হয় যে একটু টাইম লাগে, হিউম্যান এরর হতে পারে, তারপরে হইলো বেস্ট বেস্ট অ্যাকুরেসি অনেক সময় পাওয়া যায় না। তবে আবার কিছু কিছু বিষয় মানে সব ফিচারের ক্ষেত্রে কিন্তু এটা না, কিছু কিছু ফিচার আছে যেগুলো আবার অটোমেশনের থেকে হিউম্যান যদি কোনো বিষয়টা ভ্যালিডেট করে সেটা আরো অ্যাকুরেট হয়। যেমন ইউজার এক্সপিরিয়েন্স রিলেটেড যে বিষয়গুলো, পারফরমেন্স রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলো আবার অটোমেশনের থেকে কোন একটা হিউম্যান যদি সেটাকে ভ্যালিডেট করে সেক্ষেত্রে সেটা আরো অ্যাকুরেট হয়। কারণ সাধারণত কোন একটা অ্যাপ্লিকেশন তো হিউম্যানই ইউজ করবে, সেটা তো রোবট ইউজ করবে না। তো তার কারণে একটা অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কেমন বা এটার রিঅ্যাকশন টাইম বা এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন সেটা কিন্তু একজন হিউম্যানই বেটার বুঝতে পারবে। সেটা কিন্তু কোনো অটোমেশন সাধারণত তো একটা রোবটের সাথে তুলনা করা যায় অটোমেশন টুলসকে। রোবট কিন্তু সেটা ওইভাবে বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারবে না। তো যার কারণে এইসব বিষয়গুলো আবার ম্যানুয়াল টেস্টিং বেটার, কিন্তু ইন জেনারেল ফাংশনাল টেস্টিং অথবা রিপিটিটিভ যেসব টেস্ট গুলো হয়, যেমন সাধারণত রিগ্রেশন টেস্ট করার সময় যে অনেক বিষয় থাকে যে কোন একটা নতুন ফিচার আসলো সেই ক্ষেত্রে প্রিভিয়াস যে ওল্ড ফিচার গুলো আছে সেগুলা কি ব্রেক করছে কিনা বা ওভারঅল সিস্টেমে কি নিউ চেঞ্জের কারণে কোনো ইস্যু আসছে কিনা, এই কারণে কিন্তু ওভারঅল সবকিছু টেস্ট করার দরকার হয়। এই ক্ষেত্রে সাধারণত অটোমেশনটা বেশি ইউজফুল। যেটা হয় যে রিগ্রেশন টেস্টের জন্য ওল্ড যে ফিচার গুলো আছে মানে নিউ ফিচার তো ইনিশিয়াল লেভেলে ফিচার টেস্ট করা হবে, কিন্তু ওল্ড ফিচার গুলো কিন্তু অলরেডি রিলিজড, যেগুলো মেইনলি কাস্টমাররা ইউজ করে, ওই ফিচার গুলো যাতে ব্রেক না করে সেটা ম্যানুয়ালি চেক করতে কিন্তু অনেক টাইম লাগবে। যদি একটা বড় অ্যাপ্লিকেশন হয় সেটা যদি অনেক ফিচার থাকে সেই ক্ষেত্রে যত বেশি ফিচার থাকবে তত বেশি সিনারিও, তত বেশি টেস্ট কেস এবং সেটা এক্সিকিউট করতে টাইমও বেশি লাগবে। এই বিষয়টা যদি ম্যানুয়ালি থেকে অটোমেশন ভাবে মানে অটোমেশন দিয়ে ওই রিগ্রেশন টেস্টটা পারফর্ম করা হয় এবং নতুন যে ফিচার গুলো মানে রিলিজ হইলো বা নতুন ফিচার গুলো যে সিস্টেম অ্যাড হলো সেটা মেনলি ইন জেনারেল সাধারণত ম্যানুয়ালি টেস্ট করা হয়। আচ্ছা, এরপরে হলো যে কোন সময় ম্যানুয়াল টেস্টিং কোন সময় অটোমেশন টেস্টিং করা হয় সেটা হলো বিষয়। ম্যানুয়াল টেস্টিং সাধারণত এক্সপ্লোরেটরি টেস্টিং, তারপর ইউজার এক্সপিরিয়েন্স টেস্টিং, ইউজিবিলিটি, তারপর নিউ ফিচার, তারপরে লো রিপিটেশন যেসব বিষয়গুলো হয়, এইসব ফিচার গুলো সাধারণত ম্যানুয়াল টেস্টিং এ অলওয়েজ করা হয়। আর অটোমেশন টেস্টিং হলো রিগ্রেশন টেস্ট করা হয়। তারপর পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে যেটাই বিভিন্ন ধরনের লোড টেস্টিং টুলস আছে সেটা, তারপরে ডেটা ড্রিভেন টেস্ট অথবা ফাংশনাল টেস্ট, ক্রস ব্রাউজার টেস্ট, যেমন অনেক সময় একটা সেম জিনিস মাল্টিপল ব্রাউজারে চেক করার দরকার হয়। তো সেই ক্ষেত্রে অটোমেশনের যে টুলস গুলো আছে সেটা বিভিন্ন মানে সেম বিষয় বিভিন্ন ব্রাউজার উপরে
টেস্ট গুলো এক্সিকিউট করা যায়। এবং রিপিটিটিভ টাস্কটা হলো বেশি অটোমেশনের জন্য ফ্রেন্ডলি, কারণ হলো অটোমেশন যেহেতু স্ক্রিপ্টে সাধারণত কোন স্টেপের পর কোন স্টেপ হবে বা টেস্ট স্ক্রিপ্ট গুলো কি হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করা থাকে, যার কারণে ওই একই জিনিস অটোমেশনে যদি রান করা হয় ওটা কিন্তু প্রতিবার অ্যাকুরেটলি সেম জিনিসই রিপিটিটিভ ভাবে এক্সিকিউট করবে। কিন্তু আমরা যদি হিউম্যান কোন একটা জিনিস করতে যাই, সেম জিনিস মাল্টিপল টাইম করতে করতে একটা পর্যায়ে যায় সেটা কিন্তু মিস্টেক হওয়ার একটা হাইলি পসিবল থাকে আর কি। যার কারণে এই যে রিপিটিটিভ টাস্ক গুলো অটোমেশনের মাধ্যমে বেশি করা হয়। এবং লার্জ প্রজেক্ট যেগুলো থাকে মানে বড় প্রজেক্ট, এবং সেগুলোতে যখন নিউ ফিচার দেওয়া হয় তখন প্রিভিয়াস বা ওল্ড ফিচার গুলো যাতে ব্রেক করছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য অটোমেশনটা কন্টিনিউয়াসলি ইউজ করা হয়। এবং এপিআই টেস্টিং এর জন্য সাধারণত অটোমেশন ইউজ করা হয়। এবং এই যে এটা সম্পর্কে জাস্ট একটু শর্ট ডিসক্রিপশন, যে কোন সময় কোন ধরনের টেস্টিং এর জন্য মানে টেস্টিং এর টাইপের উপরে বেস করে কোন ধরনের টেস্ট, সেটা কি ম্যানুয়াল টেস্টিং এ বেটার হবে না অটোমেশন টেস্টিং এ বেটার হবে, ওইটা মেইনলি আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, এখন যদি আমরা আমরা সরাসরি একটা হ্যান্ডস অন প্রজেক্টে চলে যাই। আচ্ছা, যেহেতু আমরা পাইথন এবং প্লে রাইট এই কম্বিনেশনে অটোমেশন করব, যার কারণে পাইথনের জন্য আইডি হিসেবে পাইথন এইটা ইউজ করাটা বেস্ট, যেহেতু এটা মানে কারেন্টলি পাইথনের জন্য মানে সবচেয়ে প্রফেশনাল আইডি। প্রথমে যেটা করতে হবে আপনাদের সেটআপ স্টেপ, মানে সেটআপ স্টেপ সম্পর্কে যদি আমি বলি, প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নিউ প্রজেক্ট ক্রিয়েট করে এই জায়গায় অলরেডি আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি এবং একটা পাইথন ফাইল ইনিশিয়াল লেভেলে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলে একটা ডিফল্ট পাইথন ফাইল থাকে, অথবা ইনক্লুড ক্রিয়েট করা যায়, তারপরে পরবর্তীতে যে নিউতে এসে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ইনিশিয়াল লেভেলে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলে মানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করা হলো। এবং পাইথন তো অবশ্যই সিস্টেমে সেটআপ থাকতে হবে, পাইথনের যেই লেটেস্ট ভার্সনটা সেটা সেটআপ থাকতে হবে। এরপরে হইলো আমরা যদি কমান্ড লাইনে যাই, প্লেরাইট ইনস্টল করার জন্য মেইনলি কিছু কমান্ড আছে, সেই কমান্ড গুলো দিতে হবে। আমি আগে দেখি, যেমন আমার হইলো পাইথন ভার্সন কত, মানে পাইথন সেটআপ করা আছে, যেমন এই জায়গায় 3.11.4 এই ডিভাইসে পাইথনের ভার্সন ইনস্টল করা আছে। আপনারা মেইনলি পাইথনের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা পাইথনের অফিসিয়াল সাইট থেকে সেটআপ করে নিতে পারেন। যেমন পাইথন ডাউনলোড দেখে সার্চ দিলে ইনিশিয়াল লেভেলে পাইথনের সাইটটা আসবে, সেই জায়গা থেকে সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে। কারেন্টলি 3.13 এটা হলো লেটেস্ট ভার্সন, এটা জাস্ট সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করলেই পাইথন সেটআপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো প্লেরাইট। প্লেরাইটটা সেটআপ করার জন্য জাস্ট কিছু কমান্ড দিলেই হবে। যেহেতু আমার অলরেডি সেটআপ করা আছে, আমি তাও কমান্ড গুলো একটু বলে দিই যাতে সবাই করতে পারেন। প্রথম প্লেরাইট প্লেরাইট ইনস্টল করার জন্য কমান্ডটা হলো পি, তারপরে হলো ইনস্টল, তারপর হলো প্লেরাইট। পিপ ইনস্টল প্লেরাইট এই কমান্ডটা দিয়ে মেইনলি ইনিশিয়াল লেভেলে প্লেরাইট ইনস্টল করতে হবে। এই কমান্ডটা দিলে মেইনলি সিস্টেমে যে পাইথন ইনস্টল করা আছে সেই পাইথনের এনভায়রনমেন্টে প্লেরাইট ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, পিপ ইনস্টল প্লেরাইট এটা হলো প্রথম কমান্ড, আমি মিটিং সেটে দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়ে যদি এন্টার দেওয়া হয়, যেহেতু আমার অলরেডি সেটআপ করা আছে মানে ইনস্টল করা আছে, এটা তার কারণে এটা রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড এরকম একটা বলতেছে। আচ্ছা, এইটা হলো ইনিশিয়াল লেভেলে প্লেরাইট ইনস্টল হলো, প্লেরাইট যে লাইব্রেরিটা আছে সেটা ইনস্টল হলো। এরপরে আরেকটা কমান্ড দিতে হয়, সেটা হলো প্লেরাইটের বিল্ট ইন যে ব্রাউজার আছে সেগুলো ইনস্টল করার জন্য, যেমন ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স, অন্যান্য যে ব্রাউজার গুলো আছে সেগুলো, ওটার জন্য সিম্পল একটা কমান্ড দিতে হয়, সেটা হলো প্লেরাইট ইনস্টল। প্লেরাইট ইনস্টল দিলে যে প্লেরাইটের ভিতরে যে বিল্ট ইন ব্রাউজার গুলো আছে সেটা ইনস্টল হয়ে যাবে। এইটা ইনস্টল না করলে আবার ব্রাউজার ইনিশিয়েট করা যাবে না। আমি সেকেন্ড কমান্ডটাও মিটিং সেটে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এরপরে হলো জাস্ট সিম্পলি সেট আপ করা, এতটুকুই, এত কমপ্লেক্স কিছু না। যেহেতু শুরুতে বলছিলাম যে প্লেরাইট মেইনলি অনেকটা লাইট ওয়েট একটা অটোমেশন লাইব্রেরি, এটা ইজিলি সেট আপ করা যায় এবং মানে সেট আপের ক্ষেত্রে কমপ্লেক্সিটি অনেক কম। আচ্ছা, এখন হলো আমাদের মেইনলি পাইথন সেট আপ করা হলো এবং প্লেরাইট ইনস্টল প্লাস প্লেরাইটের যে বিল্ট ইন ব্রাউজার গুলো আছে সেগুলো আমরা ইনস্টল করা হয়ে গেছে। এখন মেইনলি সিম্পলি আমরা যে পাইথন যে ফাইলটা আছে এই জায়গাতে জাস্ট স্ক্রিপ্ট, অটোমেশন স্ক্রিপ্ট লিখলেই হয়ে যাবে ইনিশিয়াল লেভেলে। এখন যেহেতু আমরা একেবারে ইনিশিয়াল লেভেলে শুরু করতেছি, যার কারণে আমাদের কমপ্লিট ফ্রেমওয়ার্কটা এখনো কিন্তু বিল্ড না, কারণ কমপ্লিট ফ্রেমওয়ার্কটা মিলে ওয়ান বাই ওয়ান বিল্ড করতে হবে আর কি। ইনিশিয়াল লেভেল আমি জাস্ট একেবারে বিগিনার যেই বিষয়টা আছে, বিগিনার পার্টটা দেখাবো যে কিভাবে একটা ব্রাউজার ইনিশিয়েট করতে হয়, মানে অটোমেশনের মাধ্যমে, মানে প্লেরাইটের মাধ্যমে। তারপরে সেই জায়গায় আমরা সিম্পলি ধরতে পারি একটা লগ ইন ফাংশনালিটি কিভাবে পারফর্ম করতে হয়, সেটা আমরা সিম্পলি ইনিশিয়াল লেভেলে দেখবো। আচ্ছা, এখন এই জায়গায় প্রথমে হলো আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে যে প্লেরাইটটা আমরা ইনস্টল করা হয়েছে সেটা। ইম্পোর্ট করার জন্য প্রথমে লিখতে হবে ফ্রম, এরপর হলো প্লেরাইট। প্লেরাইট লিখলে এই জায়গায় আসবে প্লেরাইট। প্লেরাইট তো এটা আমরা অলরেডি ইনস্টল হয়ে গেছে, তার কারণে আমরা এখন এই জায়গায় প্লেরাইট লিখলে প্লেরাইটের মডিউলটা সাজেস্ট করবে আইডি থেকে, মানে পাইথন থেকে। আচ্ছা, প্লেরাইট থেকে আমাদের সিঙ্ক এপিআই যে মডিউলটা আছে, সিঙ্ক এপিআই এটা ইম্পোর্ট করতে হবে, সিঙ্ক এপিআই, এবং এর ভিতর থেকে ইম্পোর্ট করতে হবে প্লেরাইট, সিঙ্ক প্লেরাইট। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আমাদের অ্যাসারশন বা ভ্যালিডেশন করার জন্য এক্সপেক্ট নামে একটা মডিউল আছে প্লেরাইটের, সেটা। আচ্ছা, আমরা তাহলে ইম্পোর্ট করে নিলাম, আমাদের যা ইম্পোর্ট করা লাগবে। এখন হলো আমরা একটা মানে পাইথনে একটা ফাংশন ডিফাইন করব। পাইথনে মেইনলি ফাংশন ক্রিয়েট করার জন্য মেইনলি যেই ফরম্যাটটা, সেটা আমরা দেখি প্রথমে ডিইএফ এই কিওয়ার্ডটা দিতে হয়, এরপরে হলো ফাংশনের একটা নাম দিতে হয়। তাইলে আমরা এই জায়গায় যে কোনো একটা নাম দিতে পারি, ধরলাম এই জায়গায় টেস্ট অটোমেশন, একটা ফাংশনের নাম দিলাম। আচ্ছা, এরপরে হলো এই ফাংশনের ভিতরে আমরা ওই যে ইম্পোর্ট প্লেরাইটটা ইম্পোর্ট করছি, সেই প্লেরাইটের ইম্পোর্টের উইটাকে আমাদের এখন ইউজ করতে হবে। তাহলে আমাদের একটা এই জায়গায় উইথ ব্লক নিতে হবে, এর ভিতরে মেইনলি ওই যে সিঙ্ক প্লেরাইটটা আমরা ইম্পোর্ট করছিলাম সেইটাকে ইনিশিয়েট করতে হবে এস, এই জায়গায় আমি যে কোনো একটা নাম দিতে পারি, প্লেরাইট দিলাম। আচ্ছা, স্ক্রিপ্টটা লেখার পরে আমি ওয়ান বাই ওয়ান যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা আরো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখন হলো এই উইথ ব্লকের ভিতরে মেইনলি আমরা যে প্লেরাইটটা ইনিশিয়েট, মানে প্লেরাইটটাকে ইম্পোর্ট করছিলাম, ওইটা থেকে আমাদের প্রথম কাজ হলো ব্রাউজার ইনভোক করা। কারণ হলো অটোমেশন, ওয়েব অটোমেশন পারফর্ম হবে কিসে, কোনো একটা ব্রাউজারে, সেটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার হইতে পারে। আমরা ওই একটা ভেরিয়েবল নিয়ে নিই ব্রাউজার নামে, ব্রাউজার নামে একটা ভেরিয়েবল নিলাম। পাইথনে সাধারণত একটা ভেরিয়েবল কিভাবে ডিফাইন করে, প্রথমে একটা ভেরিয়েবলের নাম দিতে হয় ইকুয়াল দিয়ে, তারপরে ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু, সেটা যে কোনো ডেটা টাইপের হতে পারে। মানে পাইথনে ডেটা টাইপ দিতে হয় না, সেটা কি ইন্টিজার নাকি স্ট্রিং নাকি ফ্লোট, ডেটা টাইপ দেওয়া লাগে না ভেরিয়েবল ডিফাইন করার সময়। তাহলে ব্রাউজার যেই আমরা একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে মেইনলি ব্রাউজারটাকে ইনিশিয়েট করার যে কোডটা বা স্ক্রিপ্ট, সেটা এই জায়গায় থাকবে। আচ্ছা, এইটা কিভাবে ইনিশিয়েট করবো, সেটা হলো প্রথমে আমাদের প্লেরাইটটা নিলাম। এই প্লেরাইটের ভিতর থেকে আমাদের মেইনলি ক্রোমিয়াম, ক্রোমিয়াম নামে একটা মডিউল আছে। ক্রোমিয়াম মানে হলো যে আমি ক্রোম ব্রাউজারের যে বিষয়টা, মানে ক্রোম ব্রাউজারটা নিতেছি, সেটাকে মেইনলি যে ক্রোমিয়াম হিসেবে মানে বিল্ট ইন ভাবে সেট করা আছে ক্রোমিয়াম। এর ভিতর থেকে আমরা যদি ডট দিই, তাহলে আমরা দেখতে পারবো যে অনেক বিল্ট ইন ফাংশন বা মডিউল আছে। আমরা এর ভিতর থেকে লাগবে হলো লঞ্চ, মানে হলো আমরা যে ক্রোম যে ব্রাউজার সেটা লঞ্চ করব, এবং এই লঞ্চ করার পরে এই লঞ্চ একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, এর ভিতরে মিললে আমাদের প্যারামিটার গুলো পাস করে দিতে হবে যে আমরা কি এটা হেডলেস মোডে কি থাকবে কিনা, হেডলেস মোডে আমরা রাখবো না।
ইনিশিয়াল লেভেল এইটা রাখলাম। হেডলেস মোডে অনেক সময় মানে ইন জেনারেল সাধারণত স্ক্রিপ্টিং করার পরে হেডলেস মোডেই স্ক্রিপ্ট অটোমেশন রান করা হয়, কারণ হেডলেস মোডে রান করলে ব্রাউজারটা সরাসরি ওপেন হয় না। এই ক্ষেত্রে অটোমেশনটা আরো ফাস্টার হবে, যেহেতু এটা ব্যাক এন্ডে মানে মেমোরিতে ব্যাক এন্ডে এক্সিকিউট হইতে থাকে, ওটার জন্য মেমোরি কম লাগে। কিন্তু যেহেতু আমরা এখন ইনিশিয়াল লেভেলে স্ক্রিপ্টিং করব, তারপর আমাদের রান করে ডিবাগিং করে দেখতে হবে যে প্রপারলি সবকিছু কাজ করতেছে কিনা, এই কারণে ইনিশিয়াল লেভেলে হেডলেস মোডটা ফলস থাকবে। তাইলে হলো আমরা যখন রান করব তখন ব্রাউজারটাকে আমরা দেখতে পারবো যে ব্রাউজারটা এটা মানে এটা ভিজিবল থাকবে আর কি ব্রাউজারটা। অর্থাৎ প্রথমে হলো আমরা এই যে সিম্পল এতটুকুর মাধ্যমে আমরা ব্রাউজারটাকে ইনিশিয়েট করে নিলাম। এরপরে হলো আমাদের পেজ পেজ নামে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। পেজের ভিতরে মেনলি এই ব্রাউজারের ভিতরেই তো মেনলি কি থাকবে, সেটা হলো যতগুলো পেজ থাকবে বা পুরো ওয়েবসাইটটা লোড হবে। আচ্ছা, আমি এটার স্ক্রিন সাইজটা একটু মানে জুম করতে হবে, আমি একটু জুম করি। আচ্ছা, এখন কি মনে হয় আরেকটু ক্লিয়ার দেখা যাইতেছে আগের থেকে? আচ্ছা, এখন পেজ নামে গেলে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম। মেইনলি হলো পেজের ভিতরে যেটা হবে মানে এই এই পেজটার অ্যাকচুয়ালি কাজ হবে যে সাধারণত ব্রাউজারের ভিতরে কি থাকে যখন কোন একটা মানে একটা ট্যাবে ওয়েবসাইটটা লোড হবে, তো ওটা কিন্তু একটা পেজ হিসেবে আইডেন্টিফাই হয়। এক একটা ট্যাবকে এক একটা পেজ হিসেবে আইডেন্টিফাই করা যেতে পারে। এবং এই পেজের ভিতরেই মেইনলি অটোমেশন বা ওই যে ওই সাইটের সাথে যত ধরনের ইন্টারাকশন করা লাগবে সব কিন্তু এই পেজের সাথেই হবে। যার কারণে পেজ নামে আরেকটা ভেরিয়েবল, এই যে এই ভেরিয়েবলের নামগুলো কিন্তু ব্রাউজার পেজ যে কোনো নামে দেওয়া যেতে পারে, এটা ওরকম কোনো প্রিডিফাইন না, কিন্তু জাস্ট মিনিংফুল রাখা হয় আর কি। আচ্ছা, এখন এই পেজের ভিতরে মেইনলি হলো ওই যে ব্রাউজারটা একটাকে আমরা সেট করলাম, সেই ব্রাউজারটা ডট এর হলো একটা নতুন পেজ নিউ পেজ নিতে হবে। নিউ পেজ নিলে যেটা হবে যে ব্রাউজারের ভিতরে একটা পেজ ইনিশিয়েট করবে। আচ্ছা, এখন হলো আমাদের ব্রাউজার এবং পেজ সেট আপ করা হয়ে গেছে। এখন মেনলি আমরা যেটা করবো সেটা হলো ওই সাইটটাকে তো লোড করতে হবে, যে আমরা কোন একটা ওয়েবসাইট ব্রাউজারে লোড করবো। সেইটার জন্য হইলো যে পেজ ডট গো টু, এই যে এই জায়গাতে আমরা এই যে বিষয়গুলো এই যে বিল্ট ইন ফাংশন গুলো কিন্তু সব প্লেরাইট থেকে আসতেছে। যেমন আমি যদি এই ফাংশনে যাই, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এটা মেইনলি হইলো এই যে উপরে যদি আমি দেখি যে এটা এই যে সাইট প্যাকেজ প্লেরাইট, তারপরে এটা একটা বিল্ট ইন যে আমরা প্লেরাইটটাকে ইনস্টল করছি সেটা থেকে এই বিল্ট ইন মডিউল গুলো আসতেছে। আচ্ছা, এই গো টু যেই ফাংশনটা বিল্ট ইন ফাংশন প্লেরাইটের, এইটার ভিতরে মেনলি ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা দিলে ওই ওয়েবসাইটে মেনলি লোড হবে। আচ্ছা, আমরা তাইলে এখন একটা টেস্ট ওয়েবসাইট ইউজ করি যেটা মেনলি টেস্টিং পারপাসে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন হলো আমরা এই গো টু এই যে বিল্ট ইন ফাংশন আছে প্লেরাইটের, এটার মাধ্যমে আমরা ওই সাইটে গেলাম। যাওয়ার পরে এখন আমরা আচ্ছা এখন আমরা একটু দেখি এই যে ইটা এই ওয়েবসাইটে কি আছে। এখন আমরা চাইলে এই কোডটাকে রান করতে পারি, যেহেতু ওই যে আমরা শুরুতেই বলছি যে প্লেরাইট একটা লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, এর মাধ্যমে কিন্তু সেট আপটা অনেক ইজি। যে অন্যান্য আমরা যদি সেলেনিয়াম অথবা অন্যান্য ইস্যুর সাথে তুলনা করি, সেটা কিন্তু সেট আপ করা একটু আরেকটু কমপ্লেক্স এর থেকে। প্লেরাইট ইজি মানে ইজি সেট আপ করা যায়, এবং পাইথন ল্যাঙ্গুয়েজেস দিয়ে সাথে কম্বিনেশন করা হয় তাহলে কিন্তু এটা মেনলি সেট আপ করা আরো সিম্পল হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা এই কোডটাকে রান দিই তাহলে যেটা দেখবো যে আমাদের এই ওয়েবসাইটটা ইনিশিয়েট হবে। এই যে আমরা রান দিলাম, দেখবো তাইলে নতুন একটা ব্রাউজার ইনিশিয়েট হবে, এবং ব্রাউজার ইনিশিয়েট হওয়ার পরে এই যে এইটা পারফর্ম হবে। আচ্ছা, এইটা হলো আমরা এটাকে রান দিই। রান দিলে দেখতে পারবো যে একটা ব্রাউজার ওপেন হবে, ব্রাউজার ওই সাইটটা ওপেন হবে, ওপেন হয় এটা মেনলি ইমিডিয়েটলি ক্লোজ হয়ে যাবে আর কি অটোমেটিক। আমরা তাইলে এই জায়গায় ওয়েট দিয়ে রাখতে পারি, যেমন ওয়েট দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রাখতে পারি যাতে এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সাইটটা কি প্রপারলি ওপেন হয়েছে কিনা।
যেমন এই যে এইটা হলো যে টেস্ট সাইট, যেটা মিললে আমরা গো টু বিল্ট ইন যে ফাংশনটা, এর ভিতরে কিন্তু এই ইউআরএলটা আমরা দিছিলাম, এই যে এটা sourcedemo.com। তার মানে আমাদের ব্রাউজার ইনিশিয়েট হইতেছে এবং আমরা যে ওয়েবসাইটটাকে লঞ্চ করতে চাই সেটাও লঞ্চ হইতেছে। তার মানে এখন আমরা চাইলে স্যাম্পল টেস্ট পারফর্ম করতে পারবো। স্যাম্পল টেস্ট পারফর্ম করার জন্য আচ্ছা আমরা ওই সাইটটাকে একটু ওপেন করি, যাতে ওইটাকে ইন্সপেক্ট করে ওইটার কি কি ফাংশনালিটি আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা এইটা হলো এই সাইটে যে আমরা চাইলে ইউজার নেম তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। এখন আমরা এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই ফাংশনালিটিটাকে যদি অটোমেট করতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, এই যে একটা এলিমেন্ট আছে, এগুলা সাধারণত একটা ওয়েব এলিমেন্ট বলে এগুলাকে। এই ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন বাটন প্লাস এই জায়গায় যত ধরনের এই যে টাইটেল অথবা যত এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এগুলা সব একটা ওয়েব এলিমেন্ট। তাহলে অটোমেশনে যেটা হয় এইসব এলিমেন্টের সাথে ইন্টারাকশন করবে অটোমেশন যে টুলস আছে সেটা। তাইলে আমাদের এই ইন্টারাকশনটা কিভাবে করতে হবে, প্রথমে হলো ওই এলিমেন্টের লোকেটরটা নিতে হবে, কারণ লোকেটরের মাধ্যমেই ওই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করা হয় বা ওই এলিমেন্টটাকে লোকেট করা হয়। তাই প্রথমে আমরা এই যে ব্রাউজার ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যায় তারপরে হলো ওই এলিমেন্টের কাছে কার্সর নিয়ে ক্লিক করলেই যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের আমরা HTML এলিমেন্টটা দেখতে পারবো আর কি। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার নেম, এটা হলো একটা ইনপুট ফিল্ড এবং এটা লোকেটর এখন আমরা কিভাবে নিতে পারি। এখন লোকেটর নেওয়ার জন্য মেইনলি এক্সপাথ অথবা সিএসএস সিলেক্টর অথবা আইডি আছে, এইসব বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট এলিমেন্ট গুলো ইউজ করা যায়। কারণ এক একটা HTML এলিমেন্টে যে এই জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস প্লেস হোল্ডার টাইপ তারপরে হলো এই যে ডেটা টেস্ট আইডি, এগুলো সব একটা এক একটা ওই ওয়েব এলিমেন্টের অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট এবং প্রতিটা অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকে। তাহলে যেমন অ্যাট্রিবিউট এবং ভ্যালু গুলাকে দিয়েই মেনলি ওই এলিমেন্টটাকে লোকেট করা যায়। তা আমরা এখন এই জায়গায় ধরলাম যেহেতু এই যে আইডি আছে, আইডি হলো ইউজার নেম, এই আইডিটাকে দিয়ে তাহলে আমরা এলিমেন্টটাকে লোকেট করতে পারবো। যেমন এইটা এই যে এক্সপাথ অথবা সিএসএস সিলেক্টর লেখে কিভাবে সেই ওই এক্সপাথ অথবা সিএসএস সিলেক্টর ওইটা কি কারেক্ট কিনা সেটা চাইলে আমরা এই ব্রাউজার থেকেই দেখতে পারবো। এই যে ব্রাউজারে কন্ট্রোল এফ দিলে নিচে একটা সার্চ প্যানেল আসে, এই জায়গায় চাইলে ওই এক্সপাথ অথবা সিএসএস সিলেক্টর লেখা সার্চ দেওয়া যায়। যেমন এই যে আইডি, কোন একটা আইডি অথবা কোন একটা ক্লাস এগুলাকে বেস করে কিন্তু এক্সপাথ লেখা যায় অথবা সিএসএস সিলেক্টর লেখা যায়। আমরা যদি সিএসএস সিলেক্টর লিখতে চাই তাহলে আইডির জন্য যে মানে রুল সেটা প্রথমে হ্যাশ দিতে হবে, তারপরে হলো ওই আইডির যে ভ্যালুটা সেটা, আইডির ভ্যালুটা কি ছিল, এটার ভ্যালু ছিল ইউজার হাইফেন নেম। তার মানে আমরা যদি হ্যাশ দিয়ে তারপরে ওই ভ্যালুটা দিই এরপর ইন্টার দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমার ওই যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটা সিলেক্টেড হয়ে গেছে। তার মানে আমি যে জায়গায় সিএসএস সিলেক্টর লিখলাম সেটা কারেক্ট। এখন আমি যদি এই জায়গায় অন্য কিছু দেই একটা ইনকারেক্ট তাহলে কিন্তু আবার ওইটা ডিসিলেক্ট হয়ে যাবে। তার মানে যখন আমরা অটোমেশন করব শুরুতে ব্রাউজারকে এলিমেন্টটাকে লোকেটরটা লিখে সার্চ দিয়ে দেখবো যে এলিমেন্টটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। কারণ এই লোকেটরটাই যদি ভুল হয় তাহলে কিন্তু অটোমেশন পারফর্ম করতে পারবে না। কারণ লোকেটরের মাধ্যমে তো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করে, ওই এলিমেন্টের সাথে ইন্টারাকশন করে। যার কারণে সবার প্রথমে লোকেটরটা কারেক্টলি নিতে হবে। তার মানে আমরা এই যে জায়গায় সিএসএস সিলেক্টর নিলাম, নেওয়ার পর এখন হলো আমাদের কোডের ভিতরে ওটাকে ডিফাইন করতে। আর এখন এটাকে ডিফাইন করার জন্য আমরা প্রথমে কি করব, যে ইউজার নেম পাসওয়ার্ড এই দুটো একটা ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডে কি করে আমরা হলো ডেটা টাইপ করি ইউজার। এই ডেটা টাইপ করার জন্য বিল্ট ইন যে ফাংশনটা আছে প্লেরাইটের, সেটা আমরা যদি দেখি সেটা হলো অলওয়েজ আমাদের এখন পেজেসটা ইউজ করতে হবে। কারণ এই পেজেসটা হলো ওই ব্রাউজার পেজ, যার ভিতরে মেইনলি যখন এই ব্রাউজারটা ইনিশিয়েট হবে, ইনিশিয়েট হওয়ার পর যে সাইটটা ওয়েবসাইটটা লোড হবে সেটা মেইনলি এই পেজের ভিতরে মানে পেজের ভিতরে থাকবে। যার কারণে এখন যত ধরনের ইন্টারাকশন সব এই পেজের সাথে করতে হবে আর কি। তাহলে যে পেজ ডট, এখন এই পেজ ডট দিলে এই জায়গায় অনেক বিল্ট ইন ফাংশন পাবো বিভিন্ন ধরনের ইন্টারাকশন করার জন্য। যেমন এই জায়গায় গো টু যেটা আমরা একটু আগে করলাম, তারপরে টাইটেল ক্লোজ আছে, তারপরে এই যে ক্লিক
ক্লিক করা আছে মেইনলি। এখন আমরা এই যে ক্লিক যেটা সেটার মাধ্যমে কোন একটা এলিমেন্টের সাথে ক্লিক করে তারপর এখন যেটা আমরা করব সেটা হলো ফিল। ফিল এই ফাংশন যেটা এই ফিল ফাংশনটার মাধ্যমে মেইনলি কোন একটা ইনপুট ফিল্ডের ভিতরে ডেটা সেভ করে। এই ফিল্ড যে বিল্ট ইন ফাংশন এটার ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এই জায়গায় বেশ কিছু প্যারামিটার আছে। যেমন এইসব প্যারামিটার এখন আমাদের লাগবে না, মেনলি আমাদের প্রথম যে দুইটা, একটা হলো সিলেক্টর মানে হলো যেটা লোকেটর, আর একটা হলো ভ্যালু। এই ভ্যালুটা মানে হলো যে কোন ভ্যালুটা ওই ইনপুট ফিল্ডের ভিতরে সেন্ড করা হবে। তাইলে আমাদের দুইটা প্যারামিটার এইটার ভিতরে পাস করতে হবে। প্রথমে যেটা সেটা হলো লোকেটর। এখন লোকেটরটার এক্সপার্ট হইতে পারে, আইডি হইতে পারে, যে কোনো একটা লোকেটর দিলেই প্লেরাইট ওইটা ডাইনামিক্যালি আইডেন্টিফাই করে নিতে পারে। তাইলে আমাদের লোকেটরটা ওই যেটা আমরা সিএসএস সিলেক্টর লিখছিলাম সেই লোকেটরটা দিয়ে দিলাম। এরপরে হলো আমাদের কোন ভ্যালুটা সেন্ড হবে, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা যাবে সেই ভ্যালুটা দিতে হবে। তাহলে এই জায়গা থেকে লগ ইন করার জন্য এই যে বেশ কিছু স্যাম্পল ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা ধরলাম যে এই স্ট্যান্ডার্ড ইউজার এইটা হলো ইনিশিয়ালি এই যে ইউজার নেম ফিল্ডের ভিতরে সেট করব। তাইলে যেটা করতে হবে যে আমরা ওই ভ্যালুটা পাস করে দিলাম। এরপরে হলো আমাদের ইউজার নেম দিলাম, এরপরে হলো আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সিমিলার ভাবে আবার এই জায়গায় লোকেটর দিতে হবে, ভ্যালু দিতে হবে। এখন আমরা পরবর্তী যে পাসওয়ার্ড ফিল্ড মানে ইউজার নেম ইনপুট ফিল্ডের লোকেটরটা নিলাম, সিমিলার ভাবে পাসওয়ার্ডেরটাও নিতে হবে। পাসওয়ার্ডের জন্য যে অলরেডি একটা এই জায়গায় আইডি আছে, তাইলে আমরা এই জায়গায় একটা সিএসএস সিলেক্টর অথবা এক্সপার্টও লিখতে পারতাম, তবে এক্সপার্ট থেকে সিএসএস সিলেক্টরটা মোর ফাস্টার প্লাস মোর বেটার আর কি, কনভিনিয়েন্ট। তবে এইটা মানে যে কোনো একটা লোকেটর ইউজ করলেই হবে, এটা কোনো ওরকম নিয়ম নাই যে এক্সপার্ট ইউজ করতে হবে অথবা আইডি ইউজ করতে হবে। মেইনলি যেটা অ্যাভেলেবেল আছে যে লোকেটরের মাধ্যমে এলিমেন্টটাকে প্রপারলি আইডেন্টিফাই করা যায় সেটা ইউজ করা বেটার আর কি। তার মানে এই হলো আমাদের পরবর্তী লোকেটর। এখন এই পাসওয়ার্ড ফিল্ডের ভিতরে মেইনলি কোন ভ্যালুটা আমরা পাঠাবো, ভ্যালুটা আমরা মেইনলি সেন্ড করবো এই যে এই জায়গা থেকে একটা পাসওয়ার্ডের ভ্যালু দেওয়া আছে এটা পাঠাবো। অর্থাৎ আমরা ইউজার নেম পাসওয়ার্ড এরপরে যেটা করতে হবে ক্লিক করতে হবে, তার মানে পেজ ডট ক্লিক এর ভিতরে আমাদের কোন এলিমেন্টে ক্লিক করব সেই এলিমেন্টের আবার সিএসএস সিলেক্টর অথবা মানে লোকেটরটা পাস করতে হবে। তাইলে এখন আমরা ওই লগইন বাটন যেটা ছিল আর কি, এই যে বাটনটা লোকেটর নিব। এই বাটনটা হলে যে এটা বাটনের একটা আইডি আছে, আমরা তাইলে আমরা এই আইডিটাকে ধরে লোকেটর নিব। আচ্ছা, আমরা হইলো প্রথমে সাইটটাকে লোড করলাম, তারপরে হলো ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্লিক মানে লগ ইন বাটনে ক্লিক করলাম। এই অ্যাকশন গুলা এখন যে প্রপারলি অটোমেট হইতেছে সেটা আমরা দেখি। আমরা হইলো এটাকে রান করি স্ক্রিপ্টটাকে। তাইলে আমরা দেখবো যে ব্রাউজারটা ওপেন হয়েছে, সাইটটা লোড হয়েছে। ইউজার নেম পাসওয়ার্ড বাটনে মানে ইউজার নেম সেন্ড, পাসওয়ার্ড সেন্ড এবং লগ ইন বাটনে ক্লিক করে সর্বশেষ কিন্তু লগ ইন হয়েছে। আমরা যেটা দেখলাম যে লগ ইন হওয়ার পরে এটা 5 সেকেন্ড ওয়েট করছে, এরপর এটা ব্রাউজারটা ক্লোজ হয়ে গেছে। এই যে আমরা যদি এই ওয়েট টাইমটাকে সরাই দিই তাহলে এটা কিন্তু আরো ফাস্টার এক্সিকিউট হবে, কারণ প্লেরাইট অনেকটা ফাস্টার কাজ করে। এই যে মানে সেকেন্ডের ভিতরে কিন্তু টেস্টটা পারফর্ম হয়ে গেছে। এখন আমরা ডিবাগিং করার সময় বা স্ক্রিপ্টিং করার সময় চাইলে এর ভিতরে হার্ড ওয়েট দিয়ে নিতে পারি, যেমন স্লিপ মানে টাইম স্লিপ করে টাইম ডট স্লিপ। এই যে এটা হলো মেনলি পাইথনের স্লিপ করার একটা ফাংশন বিল্ট ইন। টাইম ডট স্লিপের মাধ্যমে এই যে সেকেন্ড কত সেকেন্ড ওয়েট মানে ওয়েট করানো দরকার বা ওয়েট করাতে চাইতেছি সেটাকে মেনশন করে দিতে হবে। টাইম ডট স্লিপ ধর আচ্ছা 5 সেকেন্ড না, আমরা ধরলাম 1 সেকেন্ড 1 সেকেন্ড করে ওয়েট করুক। তাইলে আমরা প্রপারলি বুঝতে পারবো যে এই অ্যাকশন গুলো প্রপারলি হইতেছে।
আচ্ছা, এই যে ইউজার নেম সেট হলো, পাসওয়ার্ড সেট হলো এবং লগইন বাটনে ক্লিক করে এটা হোম পেজে চলে আসছে। এখন 5 সেকেন্ড ওয়েট করতেছে, এরপর ব্রাউজারটা অটোমেটিক কুইট হয়ে গেছে। তার মানে আমাদের যে লগইন ফাংশনালিটি সেটা কিন্তু সিম্পলি এক্সিকিউট হয়ে গেছে। এবং এই যে এই ওয়েটটা মেইনলি এটা বেস্ট প্র্যাকটিস না, এটা জাস্ট ডিবাগিং করার সময় দিতে হবে। ইন জেনারেল অটোমেশনের ভিতরে এরকম হার্ড ওয়েট দেওয়াটা বেস্ট প্র্যাকটিস না। এইটা হলো মেইনলি অ্যাকচুয়াল স্ক্রিপ্ট। এখন এই যে আমরা লগইন ফাংশনালিটি দেখলাম, এটা কিন্তু মেইনলি পেজ অবজেক্ট মডেল অথবা ফুল যে ফ্রেমওয়ার্কটা সেটার মাধ্যমে কিন্তু করা না। এটা জাস্ট সিম্পলি ইনিশিয়াল লেভেলের যে ব্রাউজার ইনভোক করে তারপরে টেস্টটা পাবো করে সেটা করা হয়েছে। আমরা মেইনলি পরবর্তীতে ফুল কোর্সে অথবা পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা মানে কিভাবে কমপ্লিট ফ্রেমওয়ার্ক সেটআপ করতে হয়, পেজ অবজেক্ট মডেল ইউজ করার মাধ্যমে করতে হয়, সেটাকে ওয়ান বাই ওয়ান দেখবো। আচ্ছা, এরপরে হলো আরেকটা বিষয় করা যায়, সেটা হলো অ্যাসারশন অ্যাড করা যায়। সেটা হলো এই যে ধরলাম লগইন বাটনে ক্লিক করলো, মানে ইউজার নেম দিল, পাসওয়ার্ড দিল, লগইন বাটনে ক্লিক করলো, এরপর লগইন হয়ে গেল। এখন ধরলাম কোনো কারণে লগইন হইলো না। এখন লগইন যদি না হয় সেটাকে তো আমাদের মানে আইডেন্টিফাই করতে হবে যে এই ইস্যুটার কারণে লগইন হয় নাই। তার কারণ হলো আমাদের অটোমেশনের মেইন মোটিভ বা মেইন উদ্দেশ্য হলো ইস্যুটা আইডেন্টিফাই করা। কোনো বিষয়টা অটোমেট হয়ে গেল সেটা মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হলো ইস্যু আইডেন্টিফাই করা। যেমন আমি ধরলাম এই জায়গাতে পাসওয়ার্ডটা আমি ইনকারেক্ট দিলাম, তার মানে আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগইন বাটনে ক্লিক করলাম, এরপর লগইন কিন্তু হবে না, ওই লগইন পেজে থাইকা যাবে যেহেতু পাসওয়ার্ড ইনকারেক্ট। কিন্তু আমার টেস্টটা কিন্তু ফেল যাবে, এই যে টেস্ট কিন্তু স্টিল পাস করছে, আমার লগইন করতে পারে নাই বাট স্টিল টেস্ট ফেল যায় নাই, কারণ হলো আমি কোনো ভ্যালিডেশন বসাই নেই। এই ভ্যালিডেশনটা মেইনলি হলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ভ্যালিডেশন ছাড়া অটোমেশনের কোনো ভ্যালু নাই আর কি। কারণ আমি যদি অ্যাকচুয়ালি ভ্যালিডেট না করি যে আমার যেই এক্সপেক্টেড যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা, তাহলে তো আমার অটোমেশনের কোনো মানে এটার কোনো ভ্যালু রইল না। আচ্ছা, এখন আমরা এটা একটা দেখি কিভাবে অ্যাসারশন বা ভ্যালিডেশন অ্যাড করা যায় সিম্পলি। তাই মানে অ্যাসারশন সাধারণত বিভিন্ন ওয়েতে অ্যাড করা যায়, জাস্ট এটা সিনারিওর উপরে বেস করে। আচ্ছা, এখন হলো ভ্যালিডেশন বিভিন্ন ভাবে করা যায়। যেমন আমি যদি এই ইউজার নেম দিলাম, তারপরে হলো পাসওয়ার্ড দিলাম, আচ্ছা, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যে লগইন পেজে আসলো, লগইন পেজ থেকে হোম পেজ বা যে ইনভেন্টরি পেজে আসলো, এই জায়গা থেকে আমরা এখন ভ্যালিডেট করবো যে অ্যাকচুয়ালি এই ইনভেন্টরি পেজে যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টস নামে একটা টাইটেল আছে। তো এই জায়গায় আমরা বিভিন্ন এলিমেন্টের সাপেক্ষে ভ্যালিডেট করতে পারি, যেমন এই টাইটেলটা ভিজিবল কিনা, অথবা এই টাইটেলটা ভিজিবল কিনা, অথবা এই যে ইউআরএল কারেক্ট ইউআরএল আসছে কিনা। ভ্যালিডেশন করার অনেক পয়েন্ট আছে, তাই আমরা সিম্পল একটা দেখি। যেমন এই যে এই জায়গায় যে প্রোডাক্টস যে টাইটেলটা, এই টাইটেলটার যদি আমরা লোকেটর নেই তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় এটার ক্লাস হলো টাইটেল। এটা মানে এই এলিমেন্টটা লোকেটরটা কিভাবে আমরা নিতে পারি সেটা যদি আমরা দেখি। যেমন এটি হলো একটা স্পান ট্যাগ HTML এ। আমরা যদি একটা সিএসএস সিলেক্টর এরকম লিখি যে প্রথমে ট্যাগ নেম, তারপরে ডট, এরপরে হলো ক্লাস নেম, ক্লাস নেম ছিল টাইটেল। এই যে তারপর আমরা যেই লোকেশনটা লিখি তাইলে হলে আমরা ওই টাইটেলটাকে সিলেক্ট করে যাবো, এই টাইটেলটা সিলেক্ট হয়ে যাবে। এখন তাইলে আমরা যেটা করব যে আমরা দেখবো যে এই এই যে টাইটেলটা এটা কি ভিজিবল কিনা বা এটা কি আছে কিনা। এটা যদি থাকে তার মানে কি লগইন পেজ থেকে সেই ইনভেন্টরি পেজে আসছে। তাহলে আমরা সেটা এই যে স্ক্রিপ্ট লিখি, যেমন লগইন বাটনে ক্লিক করার পরবর্তীতে আমরা ওই স্ক্রিপ্টটা লিখি। যেমন প্রথমে হলো আমাদের এই যে টাইটেল একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে মিললে আমাদের ওই লোকেটরটা নিতে হবে। লোকেটরটা নেওয়ার জন্য পেজ ডট লোকেটর, এর ভিতরে মিললে আমাদের ওই লোকেটরটা দিতে হবে। আমরা ওই লোকেটরটা বসাই দিলাম। আচ্ছা, লোকেটরটা হলো এইটা।
আমরা এই লোকেটরটা নিলাম। এখন এই টাইটেল লোকেটর, আচ্ছা এই জায়গায় আমরা নাম দিই যে টাইটেলের লোকেটর, এটা তো অনলি টাইটেল না, টাইটেল আন্ডারস্কোর লোকেটর। আচ্ছা আমরা টাইটেলের লোকেটরটা নিয়ে নিলাম। এখন আমরা ভ্যালিডেট করব। এখন ভ্যালিডেট করার জন্য আমরা এখানে যে শুরুতে একটা এক্সপেক্ট নামে একটা মডিউল নিয়ে নিছিলাম, এক্সপেক্ট। এখন এই মডিউলটার মাধ্যমে মানে এক্সপেক্ট যেটা করে ও হলো ভ্যালুর ভিতরে দুইটা বা একাধিক ভ্যালুর ভিতরে মানে সেগুলো কি প্রপারলি ইকুয়াল কিনা, অথবা এই জায়গায় বেশ কিছু কন্ডিশন আছে, আমরা অন বাই অন দেখি তাইলে বুঝতে পারবো। যেমন এই যে এক্সপেক্ট, এরপরে এক্সপেক্টের ভিতরে আমাদের মেইনলি দিতে হবে লোকেটরটা। এরপরে হলে আমরা দেখবো যে এক্সপেক্টের ভিতরে কি আছে। যেমন এই জায়গায় আছে টু হ্যাভ আইডি, টু বি এমটি, অথবা টু হ্যাভ সিএস। এই জায়গায় মানে ভেরিফিকেশন করার অনেক ওয়ে আছে। আমরা চাইলে যে নট টু বি এমটি, মানে এইটা দেখবে যে কোন এই লোকেটরটা এমটি কিনা, তারপরে এটা কি ফোকাস কিনা, এনেবল কিনা, হিডেন কিনা, তারপরে এর ভিতরে যে কোন একটা টেক্সট কন্টেন্ট করে কিনা, তারপরে কোন একটা ক্লাস কন্টেন্ট করে কিনা। মানে এই জায়গায় বেশ অনেক মানে বেশ কিছু ওয়ে আছে ভ্যালিডেট করার জন্য। আমরা যদি আমরা কি করবো, আমরা হলো টেক্সটটা নিব, যে এই যে এলিমেন্টের যে টেক্সট আছে সেই টেক্সটটা, তার মানে আমরা দেখবো টু আন্ডারস্কোর হ্যাভ। টু হ্যাভ এর ভিতরে অনেক আছে, টেক্সট আছে, আইডি আছে, রোল আছে, ক্লাস আছে। তার মানে আমরা এটা যে টেক্সটটা দেখবো, টু হ্যাভ টেক্সট, তার মানে এই লোকেটর এই এলিমেন্টের টেক্সট আছে। সেই টেক্সটটা কি, সেই টেক্সটটা হইতে হবে যে এইটা প্রোডাক্টস, এই প্রোডাক্টস। যদি এইটা না হয় তাইলে ফেল করবে, যদি এইটা পায় তার মানে সাকসেস, তাইলে পাস করবে। যেমন এই যে আমরা টু হ্যাভ টেক্সট দিয়ে এর ভিতরে টেক্সট আমরা বসাই দিলাম। আচ্ছা এইটা হলো আমরা একটা ভ্যালিডেশন হয়ে গেল। ওই যে এক্সপেক্ট ও হলো চেক করবো, ও মানে এক্সপেক্ট করতেছে যে এই লোকেটরের এই টেক্সটটা আছে, এটা এক্সপেক্ট করতেছে। এটা যদি না পায় তাহলে সেটা ফেল, যদি পায় তাহলে সাকসেস বা পাস। এখন আমরা টেস্ট কেসটা রান করে দেখবো যে এটা সাকসেস হবে, যেহেতু আমরা আচ্ছা এখন এটা মনে হয় ফেল হবে, ফেল হবে কারণ ও তো ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিছে, এবং ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই যে পায় না, এই যে টেস্টটা ফেল গেছে। কারণ হলো ও কিন্তু লগে এই যে প্রোডাক্ট পেজে বা ইনভেন্টরি পেজে যাইতে পারে নাই, যেহেতু এই যে আমি এই জায়গায় ইনকারেক্ট পাসওয়ার্ডটা দিছিলাম। লগইন বাটনে ক্লিক করার পরে ওই লগইন পেজে এরর দিছে, যার কারণে আর হোম পেজে যাইতে পারে না। হোম পেজে যাইতে না পারার কারণে এই যে এক্সপেক্টেড করছে এটা আর পায় নাই, এইটা না পাওয়ার কারণে ফেল গেছে। এই যে আমরা যদি অ্যাসারশন মানে লগটা দেখি তাইলে লগে বুঝতে পারবো এই যে অ্যাসারশন এররে মেইনলি এই যে কত নম্বর লাইনে এসে অ্যাসারশন এরর হলো সেটাই আমাকে বলে দিতেছে যে এই যে এই 18 নম্বর লাইনে ও হলো এই প্রোডাক্টটা এক্সপেক্ট করার কথা ছিল, কিন্তু ও হলো সেটা এক্সপেক্ট মানে এটা পায়নি। এখন যদি আমরা কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিই, এখন রান দিই, করতে হবে না। এই যে আমরা যখন এটাকে রান দিলাম তখন আমরা দেখলাম যে এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে হোম পেজে চলে গেল, এবং এক্সপেক্ট অনুসারে ও অ্যাজ এক্সপেক্টেড এই প্রোডাক্ট টাইটেলটা পাইছে, যার কারণে টেস্টটা কিন্তু পাস করছে। এবং এটা টোটাল এক্সিকিউট হচ্ছে 3.67 সেকেন্ড লাগছে, মানে খুবই ফাস্ট এক্সিকিউট হয়েছে। তার মানে এইভাবে হলে আমরা কোন একটা মানে সিনারিওকে ভ্যালিডেট করতে পারি, এবং ভ্যালিডেশন করার জন্য অনেক ওয়ে আছে। এটা জাস্ট আমি সিম্পল একটা ওয়ে দেখাইলাম। যেমন এই জায়গায় যখন আমরা এক্সপেক্ট ডট দিছে তখন কিন্তু অনেক বিল্ট ইন ফাংশন দেখাইছে, মানে যে কোনো ওয়ে দিয়ে ভ্যালিডেট করা যায়। এবং ভ্যালিডেশনের মেইন উদ্দেশ্যটা হলো যে এক্সপেক্টেড যেটা হওয়ার কথা সেটা হয়েছে কিনা। এগুলো মেইনলি আমরা পরবর্তীতে অন বাই অন দেখবো। আচ্ছা এখন সোফার এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন অথবা কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। হ্যাঁ ভাই, ওই যে আগের পার্ট থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কি কোশ্চেন বলতে সেটা হচ্ছে ওই যে আপনি যে বললেন যে রিগ্রেশন টেস্টে নতুন কোনো ফিচার আসলে ওটা হচ্ছে ম্যানুয়ালি টেস্ট করতে হবে। ওই সময় কেন ম্যানুয়ালি টেস্ট করতে হবে? ওটা কি তখন অটোমেশন টেস্টিং হয় না? ফিচার আসলে রিগ্রেশনে যখন একটা নিউ ফিচার, ধরেন একটা কমপ্লিটলি নতুন ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে,
এখন ওই নতুন ফিচারটার জন্য ইনিশিয়াল লেভেলে মানে অটোমেশনের তো এই স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে মানে ইনিশিয়াল লেভেলে টেস্ট কেস আইডেন্টিফাই করা, তারপরে সেই টেস্ট কেসকে অটোমেশনে স্ক্রিপ্টে কনভার্ট করা, তারপরে সেটাকে মানে ফুললি অটোমেশনের জন্য রেডি হয়। ইনিশিয়াল লেভেলে যখন একটা ফিচার মানে নতুন একটা রিলিজ হয়, তখন কিন্তু ইনিশিয়াল লেভেলে ম্যাক্সিমাম কেসই অটোমেশনে ইনক্লুডেড থাকে না। ওই ক্ষেত্রে ওটাকে ওই নতুন ফিচারটাকে ম্যানুয়ালি টেস্ট করা হয়। তবে আবার কিছু কিছু অর্গানাইজেশন এমন হইতে পারে যে তারা একই সাথে ম্যানুয়াল এবং অটোমেশন দুইটাকেই মেইনলি প্যারালালি করতেছে। মানে কিছু কিউ ইঞ্জিনিয়ার আছে যারা মেইনলি ম্যানুয়ালি টেস্ট করতেছে, প্যারালালি সেম টাইম অটোমেশন হইতেছে, এটাও হইতে পারে। তবে ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম কেসে নিউ ফিচার গুলোকে অটোমেশনের আন্ডারে থাকে না। ওই ক্ষেত্রে নতুন ফিচারটাকে মানে ম্যানুয়ালি টেস্ট করা হইলেও ওল্ড যে ফিচার গুলো আছে যেটা মেইনলি অলরেডি ইমপ্লিমেন্টেড এবং ফুললি ফাংশনাল, সেইগুলোর সাথে কিন্তু অনেক সময় নিউ ফিচারের কারণে এফেক্টেড হইতে পারে। ওইটাকে টেস্ট করার জন্য যে ওল্ড ফিচার গুলো আছে, ওইটা ওল্ড ফিচার যদি অলরেডি অটোমেশন ইনক্লুডেড থাকে সেক্ষেত্রে তার ম্যানুয়াল এফোর্ট দেওয়ার দরকার নেই। ওইটা মেনলি তখন অটোমেশনের মাধ্যমে কভার করা হয় এবং অনলি নিউ ফিচারটাকে ম্যানুয়ালির মাধ্যমে কভার করা হয়। এইটা মেনলি হলে আমি জাস্ট মেনশন করছিলাম প্রিভিয়াসলি। বুঝতে পারছেন এখন? জি ভাই, বুঝতে পেরেছি। আর আরেকটা কোশ্চেন হলো যে আপনার এখনকার মার্কেটে হচ্ছে অটোমেশন টেস্টিং এর জন্য কোন ল্যাঙ্গুয়েজটা বেশি চলছে, পাইথন নাকি হচ্ছে জাভাস্ক্রিপ্ট? এইটা হলো মানে বিভিন্ন কোম্পানি তাদের জাস্ট রিকোয়ারমেন্ট অনুসারে অথবা তাদের প্রেফারেন্স অনুসারে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তবে আমি যদি তিনটা ল্যাঙ্গুয়েজের কথা বলি, যেমন জাভা স্ক্রিপ্ট, পাইথন, জাভা, এই তিনটা ল্যাঙ্গুয়েজে যে অটোমেশন লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক গুলো আছে ওইগুলো মেনলি ম্যাক্সিমাম ইউজ হয়। তবে হলো এখন যেমন আমরা পাইথন কভার করতেছি, পাইথনের মাধ্যমে অনেক কোম্পানি অটোমেশন করে, আবার অনেকে জাভা স্ক্রিপ্ট ইউজ করে, অনেক কোম্পানি আবার জাভা ইউজ করে। এই তিনটে মেনলি হলো টপ ল্যাঙ্গুয়েজ অটোমেশনের জন্য কারেন্টলি যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, সেলেনিয়াম অথবা সাইপ্রেস অথবা প্লে রাইট অথবা এইগুলো তো মেনলি মানে সবচেয়ে বেশি জনপ্রিয় যেগুলো বা পপুলার যেগুলো, যেগুলোর মেনলি অনেক বিগ কমিউনিটি আছে, ওগুলোর কথাই বলতেছি। এর বাইরেও টুকটাক অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলো কিন্তু অনেক কোম্পানি ইউজ করতে পারে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে বা প্রিফারেন্স অনুসারে। তবে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা যাবে না যে সবাই এইটি ইউজ করতেছে। ওটা হলো মানে যে যে কোম্পানি তাদের মানে প্রতিটা কোম্পানির কিছু নিজস্ব প্রেফারেন্স থাকতে পারে, সেই হিসেবে তারা মেনলি ইউজ করে। মেনলি জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা তিনটা ল্যাঙ্গুয়েজই পপুলার এবং ইউজ হয়। আর কোনো কনফিউশন আছে? না ভাই, ঠিক আছে। বলছি আজকে কি অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে? এটা এটা আমি ক্লাস এই যে 10টার ভিতরে শেষ হবে, এরপর আমি শেয়ার করে দিতে বলবো, এরপরে শেয়ার করে দিতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তারপরে যে একজন হচ্ছে চ্যাটে একটা কোশ্চেন করছে। আচ্ছা, অটোমেশনে কি টেস্ট কেস লিখতে হবে? টেস্ট কেস তো ইনিশিয়াল লেভেলে লেখা থাকে, সেই টেস্ট কেসটাকে অটোমেশনে ইমপ্লিমেন্ট করা হয়। কারণ অটোমেশনে তো কোনো একটা যে টেস্ট, সেটা তো সিনারিও অবশ্যই থাকবে, এটা তো আর কোনো সিনারিও প্রপার স্টেপ ছাড়া তো অটোমেশনে কনভার্ট করা হয় না। মেনলি ম্যানুয়ালি যে বিষয়টা রিলেট করা হয় সেটাই অটোমেট করা হয় আর কি। অবশ্যই মানে টেস্ট কেস ইনিশিয়াল লেভেলে থাকে, তারপরে সেই টেস্ট কেস গুলোকে অটোমেশনে কনভার্ট করা হয়।